উত্তরবঙ্গের এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে। কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না। প্ল্যাটফর্ম একেবারেই জনমানব শূন্য। এই যে শুনছেন, এত রাতে কোন ট্রেনের অপেক্ষা করছেন আপনি? বাজে কথা বাদ দে ভাই, আগে আমাকে সব কথা খুলে বলতো, কি হয়েছে? আমার আমার ছোট বোন পারুল। প্ল্যাটফর্ম নম্বর 1-এই দাঁড়ালো ট্রেনটা। ছোট সুটকেসটা হাতে নিয়ে বগি থেকে নেমে পড়লাম। মৌলিগ্রাম হল স্টেশনের নিঝুম প্ল্যাটফর্মে হাতঘড়ির দিকে চাইলাম। রাত 1টা। গাড়ি পাক্কা 6 ঘন্টা লেট, নইলে আমার এইখানে নামার কথা সন্ধ্যা 7টার সময়। 1 জানুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডা, তার উপর আবার চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। নিজের থেকে দুহাত দূরে কি আছে তাই ভালো করে ঠাহর করা কঠিন। আমার গরম স্যুটের ভেতরেও বেশ খানিকটা শিহরণ অনুভব করলাম। উত্তরবঙ্গের এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে। কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না। প্ল্যাটফর্ম একেবারেই জনমানব শূন্য। ভালো করে লক্ষ্য করে দেখলাম মৌলিগ্রাম স্টেশনে মাত্র 2টো প্ল্যাটফর্ম। ও, কথায় কথায় তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি ডক্টর গৌরব চট্টোপাধ্যায়, বয়স 29, থাকি কলকাতায়। এই প্রথমবার মৌলিগ্রামে এসেছি বন্ধু সরোজের নিমন্ত্রণ পেয়ে। আমি আর সরোজ দীর্ঘ 10 বছর ধরে একসাথে পড়েছি কলকাতার এক নামজাদা স্কুলে। স্কুলের গণ্ডি পেরিয়ে আমি যদিও ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিই, সরোজ ঠিক করে যে সে ইন্টারমিডিয়েট অবধি পড়ে দেশে ফিরে যাবে ওর পৈতৃক ব্যবসা সামলাতে। উত্তরবঙ্গের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলই হল ওর 3 পুরুষের ভিটে মাটি। বিধবা মা আর এক ছোট বোনকে নিয়ে ওদের সুখের সংসার। বহুদিন থেকে পীড়াপিড়ি করছিল যাতে আমি অন্তত কিছুদিন ওর কাছে কাটিয়ে যাই। তাই এবার ওর চিঠি পেয়ে বেশি 7-5 না ভেবেই বেরিয়ে পড়লাম। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে একটা চরম মূর্খামিও করে ফেলেছি। আমার আসার তারিখটা সরোজকে অগ্রিম জানানো হয়নি। জেনে শুনেই কাজটা করেছিলাম। ভেবেছিলাম হঠাৎ করে সোজা বাড়িতে হাজির হয়ে ওকে একেবারে চমকে দেব। কিন্তু এখন দেখছি যে এইরকম উদ্ভট সারপ্রাইজ না দিলেই ভালো হতো। এত গভীর নিশুতি রাতে এই গ্রামে তো কোনো যানবাহন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমার বন্ধু যেহেতু আমার আসার খবর পায়নি, তাই ও যে আমায় রিসিভ করতে স্টেশনে লোক পাঠাবে সে আশা করাও বৃথা। সব ল্যাজে গোবরে হয়ে গেল ট্রেনটা লেট করে। বেশ বুঝতে পারছিলাম আজ স্টেশনেই আমাকে নিশি যাপন করতে হবে। প্ল্যাটফর্মের আরেক প্রান্তে এক পিতাভ আলো চোখে পড়ছিল। কুয়াশার নিবিড় আবরণ কেটে কাছে যেতেই বুঝলাম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের গুমটির ভেতরে রাখা কালিমাখা এক টিমটিমে হ্যারিকেন। যাক, তবু একজন জীবিত মানুষের সন্ধান মিলল। দোকানি ঝাপটাপ বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল। আমাকে আসতে দেখেই একটু নড়ে চড়ে বসল। চা কত করে? আগে 5 টাকা বাবু। ঠিক আছে, একটা চা দাও তাহলে। একবার ধুমায়িত চা নিয়ে বসলাম।
উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতের এক কুয়াশাচ্ছন্ন গভীর নিশীথে এই নির্জন পাহাড়ি স্টেশনের যে কি মায়াবী রূপ ফুটে ওঠে তা আমি বলে বোঝাতে পারবো না। মোহময় কিরণধারা ঘন কুহেলি জাল ছিন্ন করে গোটা স্টেশন চত্বরকে এক অপার্থিব আলো আধারিতে ভরিয়ে তুলেছিল। কোনো এক রাত্রিচর পাখির ডাকে আমার ভাবনার তার কেটে গেল। না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণে দোকানিও তার গুমটি বন্ধ করে চলে গেছে। এখনই স্টেশনে আমি সম্পূর্ণ নির্বান্ধব। বিষণ্ণ মনে একটা বেঞ্চে গিয়ে বসলাম। এই যে শুনছেন, কি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? এত রাতে কোন ট্রেনের অপেক্ষা করছেন আপনি? রাতের শেষ গাড়িটা তো ঘন্টাখানেক আগেই বেরিয়ে গেল। জানি, ওই ট্রেন থেকেই আমি নেমেছি। গাড়িটা বৃষ্টি রকম লেট করায় এখানে ফেসে গেছি। আসলে আমার নামার কথা তো সন্ধেবেলায়। ও, বুঝেছি। আপনাকে কেউ নিতে আসেনি? না, আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু সে আমার আসার আগাম কোনো খবর পায়নি। এখন তো এই অচপাড়া গায়ে কোনো রিক্সা টিক্সাও পাওয়া যাবে না। তা ঠিক, মহা সমস্যায় পড়েছেন দেখছি আপনি। আমার মনে কিন্তু একটা খটকা লাগলো। আমার খুব স্পষ্ট মনে আছে, আমায় বাদ দিয়ে অন্য কেউ এই স্টেশনে নামেনি। তাছাড়া এতক্ষণ ধরে তো আমি এই প্ল্যাটফর্মেই ঘোরাফেরা করছিলাম, কিন্তু ওই বৃদ্ধ চা বিক্রেতা ছাড়া অন্য কোনো মানুষের অস্তিত্ব মোটেও খুঁজে পাইনি। তবে মাটি ফুঁড়ে কোত্থেকে হলো এই তরুণীটির আবির্ভাব? আচ্ছা, একটা কথা বলুন, আপনিও কি ওই ট্রেনটা থেকেই নামলেন? আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না মেয়েটি, যেন শুনেও শুনতে পেল না। কথা ঘোরানোর ছলে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি আপনি কার বাড়ি যাবেন? সরোজ কুমার ঘোষালের বাড়ি। ও, আমি চিনি। সে তো এখান থেকে বড়জোর ৮ মাইল দূরে। মিছিমিছি স্টেশনে সারা রাত বসে না থেকে হেঁটে চলে যাওয়াটাই কি বুদ্ধিমানের কাজ হতো না? কি করে যাব? আমি মৌলিগ্রামে এই প্রথমবার এসেছি। রাস্তাঘাট যে কিছুই চিনি না। তাও তো বটে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, তবে আমি আপনাকে সেইখান অবধি পৌঁছে দিতে পারি। আমি তো এই গ্রামেরই মেয়ে, তাই এখানকার সব রাস্তাই আমার নখদর্পণে। বুকটা ধরাস করে উঠল। এত রাতে একটা অচেনা মেয়ের ভরসায় অজানা পথে ঘাটে বেরিয়ে পড়ব? শুনেছি এসব গ্রামাঞ্চলে নাকি আজও ঠগির দল বেরোয়, পথভ্রষ্ট পথিকদের ভুলিয়ে ভালিয়ে এনে তাদের হত্যা করে সর্বস্ব লুট করে। মেয়েটা কি তেমনই কোনো দলের সঙ্গে? না না, আমি হয়তো একটু বেশিই ভেবে ফেলছি। সকাল হতে এখনো ঢের দেরি।
সারাটা রাত স্টেশনে বসে বসে জমে বরফ হওয়ার চাইতে বেরিয়ে পড়াই মঙ্গল। তবে তাই চলুন। অনেক ধন্যবাদ। আপনার এই উপকার আমি জীবনে ভুলব না। আচ্ছা, আপনি তো নিজের সম্পর্কে কিছুই ভেঙে বললেন না। অন্তত আপনার নামটুকু জানতে পারি? পারুল। যদিও নামটা যথেষ্ট প্রচলিত এবং বহুশ্রুত, তবুও কেন জানি না এই নামটা শোনা মাত্রই আমার ভিতরটা ছ্যাদ করে উঠল। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন চলুন, উঠে পড়ুন তো, চলুন। কিছুটা রাস্তা সোজা গিয়ে পারুল বাঁ দিকে বাঁক নিয়ে একটা সরু আলপথ ধরল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই আমার মনে সন্দেহর আঁচ করে বলল, এই পথ দিয়ে অনেকটা শর্টকাট হবে বুঝলেন, তবে এই রাস্তাটা ধরলে মাঝপথে দত্তদের বাগানটা পড়বে। আপনি ভয় পাবেন না তো? কেন ভয় পাবো কেন? শুনেছি ওখানে তেনাদের খুব উপদ্রব আছে কি না। কাদের? চোর ডাকাতের? ধুর, আরে তেনাদের গো, রাত্রিরে যাদের নাম নিতে নেই। ও আচ্ছা, বুঝলাম, আর বলতে হবে না। তবে একদিক থেকে ভালোই হলো, আমি আপনাকে রক্ষা করে নিয়ে যাব। আমি থাকতে কেউ আপনাকে কিছু করতে পারবে না। ভারী একরত্তি মেয়ে তুমি। সে নাকি করবে আমাকে রক্ষা? ভূত যেন তোমার কথা ওঠে বসে। আগে নিজেকে রক্ষা করো। অবশেষে এসে গেল সেই দত্তদের বাগান। অবশ্য এখন এই স্থানটিকে বাগান না বলে জঙ্গল বলাই সমীচীন। বেশ একটা থমথমে ভুতুরে পরিবেশ। দীর্ঘদিনের অযত্নের ফলে বাগানের সমস্ত গাছপালা বিরাট আকার ধারণ করেছে। তাদের ডালপালাগুলো একে অপরের সাথে জট পাকিয়ে আড়াল করে ফেলেছে গোটা আকাশ। ঠাসবুনুনি পাতার ফাঁক দিয়ে যেটুকু স্বল্প জ্যোৎস্নার আলো আসছিল, তা দিয়ে সৃষ্টি হয়েছিল এক বিস্ময়কর আলো ছায়া। মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মোটা আস্তরণ দেখে বুঝলাম এই পথ বহুকাল ধরে অব্যবহৃত। রাস্তার দুধারে অন্ধকার জমাট বেঁধে আছে, আর সেই আধারে আমিও স্পষ্ট অনুভব করলাম ভয়ে আমার গাটা কেমন ছমছম করে উঠল। পারুলের কিন্তু এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সেই আগের মতোই আপন মনে বক বক করতে করতে হেঁটে চলেছে। শুকনো পাতায় মর্মর ধ্বনি তুলে আমরা দ্রুত পদক্ষেপে সেই অভিশপ্ত স্থান ত্যাগ করলাম। এই তো আমরা এসে গেছি। সামনে যে একটা বড় লোহার গেট দেখতে পাচ্ছেন,
ওটাই হলো গোশালদের বাড়ির ফটক। আপনি চলে যান। আমি তাহলে এবার আসি। মানে এই অন্ধকারে আপনি একা একা কোথায় চললেন? এত রাতে আমি কোনো মেয়েকে একা ছেড়ে দিতে পারি না। আমি আপনার সঙ্গে যাচ্ছি। আরে না না, আপনি ব্যস্ত হবেন না। আমার বাড়ি তো এই সামনের দুটো বাড়ি ছেড়েই। আমি ঠিক চলে যাব। শুভরাত্রি। আমি কিছু বলার আগেই পারুল হনহন করে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে থেকে আমিও আবার আস্তে আস্তে হাঁটা দিলাম সরস্তের বাড়ির দিকে। আশ্চর্য ব্যাপার, এই মুহূর্তে আমার হাতঘড়ির কাঁটা প্রায় 3-এর ঘর ছুঁই ছুঁই, কিন্তু বাড়ির আলো এখনো জ্বলছে। দরজাটাও হাট করে খোলা। শটান ভেতরে ঢুকে গেলাম। সরোজ, সরোজ, সরোজ। সরোজ বেরিয়ে এলো। এ কি গৌরব, তুই? হ্যাঁ রে, অনেকদিন ধরে আসতে বলছিলি, তাই আজ সশরীরে হাজির হয়েছি। কিন্তু এ কি দেখছি, তোর চোখে জল কেন রে? ওসব কথা পরে হবে, তুই আগে ভেতরে আয় দেখি। এত দূর থেকে এসেছিস। বাজে কথা বাদ দে ভাই, আগে আমাকে সব কথা খুলে বলতো, কি হয়েছে? আমার সব কিছু শেষ হয়ে গেল রে ভাই। আমার ছোট বোনটা। ঘরে বেশ কিছু লোকজনের ভিড়। সবার মুখেই গভীর শোকের কালো ছায়া। একদিকে দাঁড়িয়ে কিছু ছোট ছোট বাচ্চা হাপুস নয়নে কাঁদছে। কয়েকজন মহিলা মিলে সাদা থান পরা এক বৃদ্ধা, সম্ভবত সরোজের মা, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আর ঘরের ঠিক মাঝখানে শোয়ানো আছে এক নারীর মৃতদেহ। লাশটাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি আর কিছু বলতে পারলাম না। আমার আমার ছোট বোন পারুল আমাকে, মাকে একা ফেলে রেখে চলে গেল। পরে সরোজ আমায় সবকিছু খুলে বলেছিল। কাল বিকেলে পারো জল আনতে নদীতে গিয়েছিল। আমাদের গ্রামে তো জলের ভীষণ সংকট, তাই বাড়ির বেশিরভাগ কাজের জন্য নদীর থেকে জল তুলে আনতে হয়। পারো রোজকার মতো কাল বিকেলেও গিয়েছিল নদীর ঘাটে। জল তুলে উঠে আসার সময় ও দেখে যে একটা 5 বছরের বাচ্চা জলে হাবুডুবু খাচ্ছে। বোধহয় স্নান করতে করতে বেশি গভীরে চলে গিয়েছিল। আমার বোন কোনো দিকে না তাকিয়ে ওকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পাহাড়ি নদীর ভীষণ তোড়ে নিজেকে সামনে রাখতে পারেনি। শেষ পর্যন্ত বাচ্চাটা রক্ষা পেয়ে গেল, কিন্তু পারোকে আর বাঁচানো গেল না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার ওকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে দিয়েছে। আমার আমার বোনটা বড় ভালো ছিল রে। সবার বিপদে আপদে পাশে দাঁড়াতো। দুস্থ শিশুদের
বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে গরিব দুঃখীদের খাবার, বস্ত্র দান করা, এইসব কাজে মেয়েটা ছিল ভীষণ উৎসাহ। শেষে কিনা ওরই কপালে এমনটা লেখা ছিল। বিধির লিখনের উপরে আমি কি আর বলবো। মনকে শক্ত কর বন্ধু, তোর বোন তোর সাথেই আছে। আচ্ছা, বাদ দে সেসব কথা। আচ্ছা গৌরব, তুই তো এখানে প্রথম এলি, তা এত রাতে আমাদের বাড়ি চিনে পৌঁছলি কি করে? আমাকে একজন তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। বলিস কি রে? কে তোকে এই ভুতুরে ঠান্ডায় পথ দেখিয়ে আনলো? আচ্ছা ভাই, তুই আসার পথে ওই দত্তদের বাগানের পথটা ধরিসনি তো? হ্যাঁ, আমি তো ওই পথ ধরে আসছিলাম। হায় ভগবান, এ আমি কি শুনছি? ওই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও কেউ যায় না। শুনেছি নাকি ওই দত্তদের বাগানের জায়গাটা ভালো নয়। কে আমার ক্ষতি করত সরোজ? আমার সঙ্গে যে সাক্ষাৎ আমার রক্ষা কবচ ছিল, সে থাকতে কেই বা আমায় ছুতে পারত? রক্ষা কবচ মানে? তুই ঠিকই বলেছিলি রে। পারুল সত্যিই বড় পরোপকারী ছিল, এবং ওর বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার স্বভাবটা মৃত্যুর পরেও একটু পাল্টায়নি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।